সো ঠিক আছে স্টুডেন্টস, আমরা গতদিন পর্যন্ত জিডিপির মেজারমেন্ট নিয়ে শুরু করেছিলাম এবং জিডিপি কিভাবে মেজার করা যায় সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা আপনার ইকোনমির জন্য আপনাকে ক্যালকুলেট করতে হবেই, বিকজ এই ক্যালকুলেশনটার মাধ্যমে, এই ধারণাটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ইকোনমির অবস্থানটা কি কিরকম। সেজন্য এটার গুরুত্বটা আমাদেরকে এভাবে দেখানো হয়েছে। এবং ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং বলে একটা কাজ প্রতি দেশের ইকোনমিতে হয়, যেখানে জিডিপি কিভাবে কাউন্ট করা হবে, জিডিপিতে কোন কোন ফ্যাক্টর ইনক্লুড করা হবে, জিডিপি কি কি জিনিস নিয়ে চিন্তা করবে, এগুলো আলোচনা করা হয়, আমাদের দেশেও হয়। সো এখন এই জিডিপিটা মেজার করার জন্য আমরা তিন রকমের অ্যাপ্রোচ আছে। আমরা এখানে দুই রকমের অ্যাপ্রোচ জানছি। একটা হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, একটা হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে প্রোডাকশন অ্যাপ্রোচ। আমরা এক্সপেন্ডিচার এবং ইনকাম এই দুটো অ্যাপ্রোচের মাধ্যমে জিডিপি কিভাবে আমরা বের করব সেটা আমরা জানবো। এক্সপেন্ডিচার হচ্ছে একটা ইকোনমিতে কি কি ধরনের এক্সপেন্ডিচার হতে পারে। সেই ইকোনমিতে এক্সপেন্ডিচার হতে পারে, একটা হতে পারে কনজাম্পশন এক্সপেন্ডিচার। কনজাম্পশনটা কি? যেটা আমরা ভোগ করি। হ্যাঁ, কি কি ধরনের কনজাম্পশন হয়? আমরা অনেক কিছু কিনি, এটা আমরা কনজিউম করি। হাউস হোল্ড মানে যারা সাধারণ মানুষ, তারা যেটা কেনে, যারা খায়, খায় বলতে শুধু খাই না, ভোগ করা, সেটা সবকিছু আপনার কনজাম্পশন এক্সপেন্ডিচার বলা হচ্ছে। এক্সপেন্ডিচার মানে খরচ, আর এটাকে ডিনোট করা হচ্ছে সি দিয়ে। ইনভেস্টমেন্ট হয় একটা ইকোনমিতে, হাউস হোল্ড বিভিন্ন কারণে ইনভেস্ট করে, এটা তার একটা খরচ। ফার্মও ইনভেস্ট করে, এই ইনভেস্টমেন্ট যেটা হয় এটাকে আই দিয়ে ডিনোট করা হচ্ছে। এরপরে গভর্নমেন্ট কিছু খরচ করে, গভর্নমেন্ট যে ট্যাক্সটা পায় সে ট্যাক্সটা বিভিন্ন কাজে ব্যয় করে, সেটাকে বলা হচ্ছে জি। আর এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে ফিগারটা পজিটিভ হলে প্লাস হবে, নেগেটিভ হলে মাইনাস হবে। পজিটিভ মাইনাস আর পজিটিভ নেগেটিভের ব্যাপারটা হচ্ছে আপনার যদি এক্সপোর্ট ইম্পোর্টের চাইতে বেশি হয় তাহলে আপনার পজিটিভ ফিগার, কারণ আপনি বিক্রি করতে পারেন বেশি, কেনেন কম। ইম্পোর্ট মানেই হচ্ছে কিনে আনেন, আর এক্সপোর্ট মানেই হচ্ছে আপনি বিক্রি করতে পারছেন। তার মানে কি, আপনি যখন এক্সপোর্ট ইম্পোর্টের চাইতে বেশি হবে ওই ফিগারটা হবে পজিটিভ, আর কোনো কারণে যদি ইম্পোর্ট এক্সপোর্টের চাইতে বেশি হয় সেটা হবে নেগেটিভ। তাহলে যেটাই হোক এই ফিগারটাকে বলছি আমরা নেট এক্সপোর্ট। এই সব ধরনের যে ফিগারস গুলো একটা ইকোনমিতে, একটা ইকোনমি বলতে একটা দেশের এক বছরের হিসাব থেকে বের করা হবে, সেটা হচ্ছে জিডিপি বাই এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। তাহলে দেখেন জিডিপি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে আমাদের এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে। প্রথম কলামটা খেয়াল করেন, পার্সোনাল কনসাম্পশন এক্সপেন্ডিচার সি। এই ফিগারটা হচ্ছে 10,285 বিলিয়ন অফ ডলার্স। এটা আপনারা ইউজ করবেন টাকায়, হ্যাঁ, কোটি বা যদি ডলারও দিতে চান সেটাও অসুবিধা নাই, চাইলে আপনারা টাকাও দিতে পারেন। একটা দেশের ইকোনমি দেখেন 2010 সালে 10,285 বিলিয়ন অফ ডলার ছিল। গ্রস প্রাইভেট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, ওই দেশের ইকোনমিতে কত ইনভেস্টমেন্ট হয়েছে? 1,882 বিলিয়ন অফ ডলার ছিল। এক্সপেন্ডিচার বাই গভর্নমেন্ট, সরকার বিভিন্ন কিছু তৈরি করেছে, ঘর বাড়ি, কনস্ট্রাকশন, হাসপাতাল, মেডিকেল, রোড। হ্যাঁ, যেহেতু এই বইগুলো হচ্ছে আমেরিকান বই, ওখানে অনেক ধরনের গভর্নমেন্ট ইনিশিয়েটিভ থাকে, যেমন হচ্ছে আপনার ওল্ডদের জন্য কিছু ওল্ড হোম করা হয়, বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের প্রতিষ্ঠান করা হয়, আমাদের দেশেও হয়। এই জিনিসগুলো হচ্ছে গভর্নমেন্টের। সেটা জি কত? 2,991। নেট এক্সপোর্টস, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এই যে বলছি দেখেন -539। কেন? বিকজ এটা অবশ্যই এখানে বোঝা যাচ্ছে ইম্পোর্টটা এক্সপোর্টের চাইতে বেশি ছিল। তার মানে আমেরিকান ইকোনমিতে 2010 সালের এই এক্সাম্পলটাতে যেটা দেখানো হয়েছে সেখানে ইম্পোর্ট এক্সপোর্টের চাইতে বেশি ছিল, এই জন্য -539। এখন এই সবগুলো যোগ করে আপনি যেটা পাবেন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা 14,579 বিলিয়ন অফ ডলার, 14,579 বিলিয়ন অফ ডলার্স। এভাবে আমরা এক্সপেন্ডিচারের মাধ্যমে দেখতে পেরেছি। এখন আরেকটা রুলস বলা হয়েছে, আমরা যখন এই একই অ্যাপ্রোচটা আমরা যখন ইনকামের মাধ্যমে দেখব, তার মানে ইকোনমিতে আমি এক্সপেন্ডিচার করি বা আমাদের হাউস হোল্ড থেকে এক্সপেন্ডিচার হয়
ফার্ম থেকে এক্সপেন্ডিচার হয়, গভর্নমেন্ট থেকে এক্সপেন্ডিচার হয়, এর মাধ্যমে জিডিপি যেভাবে বের করব। ইনকাম যেটা করি, হাউস হোল্ড কিভাবে ইনকাম করে, ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলোকে ইউজ করে সে ইনকাম করে, ঠিক আছে। এই ইনকাম গুলোর মাধ্যমেও কিন্তু জিডিপি ক্যালকুলেট করা হয়। ফর্মুলাতে বলা হচ্ছে জিডিপি আপনি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচের মাধ্যমে বের করেন অথবা ইনকাম অ্যাপ্রোচের মাধ্যমে বের করেন, দুটোর হচ্ছে ফিগার সেম আসবে। এখন সেটা আমরা একটু দেখি। ইনকাম অ্যাপ্রোচের মাধ্যমে কি হচ্ছে, the income approach measures GDP by summing the incomes that farms pay households for the services of the factors of production. তার মানে ল্যান্ড থেকে, ল্যান্ড যদি কোনো ব্যক্তি ফার্মকে ইউজ করতে দেয় তার বিনিময়ে সে রেন্ট পায়, ভাড়া পায়। যদি সে তার লেবারটা কোনো কারণে ফার্মকে দেয় তার বিনিময়ে সে কি পায়, স্যালারি পায়, ওয়েজ পায়। যদি সে তার ক্যাপিটাল দেয় কাউকে তার বিনিময়ে সে কি পায়, ইন্টারেস্ট পায়। সো এই সব কিছু এন্টারপ্রেনারশিপ যদি সে তার ব্যবসা যদি দেয় করতে তার বিনিময়ে সে প্রফিট পায়, এগুলো সব তার ইনকাম। এখন এই ইনকাম গুলোকে আবার দু ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ আর একটা হচ্ছে নেট অপারেটিং সারপ্লাস। কম্পেনসেশন অফ এমপ্লয়িজটা হচ্ছে সরাসরি যেটা লেবারের কাছ থেকে আসে, মানে আপনি কোথাও কাজ করেন, আপনার লেবারটাকে আপনি দেন, তার এগেইনস্টে আপনি যেটা পান সেটা আপনার কম্পেনসেশন। আর নেক্সট কি, নেট অপারেটিং সারপ্লাস। এই নেট অপারেটিং সারপ্লাসটা হচ্ছে আপনার বিভিন্ন ইনকাম থেকে ডেপ্রিসিয়েশন এবং আদার যে খরচগুলো আছে সেটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা নেট অপারেটিং সারপ্লাস। এখানে অনেকগুলো ফিগার আছে, চলেন আমরা সেই ফিগারগুলো একটু দেখি। নেট অপারেটিং সারপ্লাস নিয়ে যখন আমরা চিন্তা করব তখন আমাদেরকে এই ইস্যুস গুলো মাথায় রাখতে হবে। নাম্বার 1 খেয়াল করেন, নেট ইন্টারেস্ট। নেট ইন্টারেস্ট, এখানেও দেখেন নেট ইন্টারেস্ট ফিগারটা আছে। কেন এটা কি, নেট ইন্টারেস্ট ইজ দ্য ইন্টারেস্ট হাউসহোল্ডস রিসিভ অন লোনস দে মেক মাইনাস দ্য ইন্টারেস্ট হাউসহোল্ডস পে অন দেয়ার ওন বরোইং। এটা হচ্ছে ওই যে ক্যাপিটাল যে সে ব্যবহার করে, ক্যাপিটালটার মাধ্যমে সে কি করে, অনেক সময় সে ক্যাপিটালটা রেখে দেয় অথবা ক্যাপিটালটা কাউকে ধার দেয়, লোন করে। এই লোনটা কি, লোনটা হচ্ছে তার যে অ্যামাউন্টটা সে ব্যাংকের কাছ থেকে নেয় সেটার জন্য ব্যাংকে কিছু দেয়। আবার স্টুডেন্টস আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম শোনা যাচ্ছে। জি ম্যাম, জি ম্যাম শোনা যাচ্ছে। ম্যাম ওকে, সো এই যে আমার নেট হচ্ছে আমার সারপ্লাসের কি কি ফিগার আছে, সেখানে প্রথম আছে হচ্ছে নেট ইন্টারেস্ট। নেট ইন্টারেস্ট হচ্ছে যখন এটা দুইভাবে হয় ক্যাপিটালটা ইউজ করার মাধ্যমে, যখন আপনি আপনার ক্যাপিটাল কাউকে ইউজ করতে দেন তার বিনিময়ে আপনাকে একটা ইন্টারেস্ট দেওয়া হবে। আবার আপনি যদি কোনো কারণে ব্যাংকের কাছ থেকে এই ক্যাপিটালটা লোন হিসাবে নেন তাহলে আপনাকে ব্যাংকে ইন্টারেস্ট দিতে হবে। ইউজুয়ালি এটা ব্যাংকের মাধ্যমেই হয়। সো এই যে আপনি তাহলে দিচ্ছেন আবার নিচ্ছেন, তাহলে আপনার হাতে কত থাকলো ইনকাম, সেটা হচ্ছে নেট ইন্টারেস্ট। রেন্টাল ইনকাম কি, নেক্সট যেটা রেন্টাল ইনকামটা হচ্ছে পেমেন্ট ফর দ্য ইউজ অফ দ্য ল্যান্ড and other rented resources. আপনি যে শুধু আপনার জমি ব্যবহার করতে দেন তা নয়, আপনার ফ্যাক্টরি থাকতে পারে, বড় বড় ফ্যাক্টরি ওনাররা তাদের ফ্যাক্টরিটাকে ব্যবহার করতে দেয়, সেখান থেকে ইনকাম পায়। এরপর আছে কর্পোরেট প্রফিটস। কর্পোরেট প্রফিটস মানে এন্টারপ্রেনারশিপ, ফ্যাক্টরস অফ প্রোডাকশনে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ। এই এন্টারপ্রেনারশিপ মানে হচ্ছে যারা ব্যবসা করছে, ব্যবসা যারা করছে তারা কি করছে, আর দ্য প্রফিটস অফ দ্য কর্পোরেশনস some of which are paid to households in the form of dividends and some of which are retained by corporations as undistributed profits. এটা একটু বুঝিয়ে দেই, প্রফিটস যখন একটা কোম্পানি আর্ন করে তার ব্যবসা চালানোর পরে সেটা তার টোটাল প্রফিট, কিন্তু এই কোম্পানি যদি তার এই প্রফিটটাকে করার জন্য শেয়ার ডিস্ট্রিবিউট করে, মানে যখন সে কোম্পানিটা ফর্ম করেছিল তখন শেয়ার হোল্ডারদের টাকাও তার ভিতরে ছিল, তখন যেটা হয় আপনার এই প্রফিটের কিছু পোরশন ওই শেয়ার হোল্ডারদের কাছে দিয়ে দিতে হয়। তাহলে ওইটাই হচ্ছে আপনার যেটাকে বলা হচ্ছে ডিভিডেন্ডস। আর যেটা আপনি দেন না, যেটা আপনার কাছে থেকে যায়, সেটা হচ্ছে আপনার প্রফিট আনডিস্ট্রিবিউটেড। এই সবটুকুই কর্পোরেট প্রফিট হিসেবে দেখা হবে।
আরেকটা কি হয়, প্রপাইটার্স ইনকাম। প্রপাইটার্স ইনকামসটা কি? এটা হচ্ছে আপনি যখন নিজেই কোনো ব্যবসা করেন, এখানে অন্য কোনো ব্যক্তি নাই। এর আগে যেটা দেখানো হয়েছে, ইন্টারেস্ট বলেন, কর্পোরেট প্রফিটস বলেন, এগুলো হচ্ছে একটা ব্যবসা অনেকে মিলে করছেন, এমডি, ডিএমডি, ডিরেক্টর, আদার্স মেম্বার্স। বাট প্রপাইটার কথাটার মানে হচ্ছে ব্যবসাটা আপনি শুধু একাই করেন, আপনার একারই ইনকাম, এখানে আর কারো কোনো কিছু নাই। সো এইটাকে বলা হচ্ছে প্রপাইটার্স ইনকাম। এই সমস্ত ফ্যাক্টরস গুলো কিন্তু আপনার ইনকাম হিসেবে গণ্য হবে। তাহলে এখন টেবিলটা কিভাবে আমরা একটু দেখি। প্রথমে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, যেটা আসলে আপনার কোনো কাজের বিনিময়ে আপনাকে যেটা স্যালারি হিসেবে দেওয়া হয়, সেটা কম্পেনসেশনও বলা যেতে পারে, ওয়েজ বলা যেতে পারে, স্যালারি বলা যেতে পারে। এটা বিভিন্ন নাম এ কারণেই হয়, ওয়েজ এবং স্যালারির ভিতরে একটা পার্থক্য আছে। স্যালারি হচ্ছে আপনাকে লামসাম দেওয়া হবে, আর ওয়েজ হচ্ছে আপনাকে ঘন্টা হিসাবে দেওয়া হবে। এক একটা দেশ এক একটা অ্যাপ্রোচ ফলো করে। কম্পেনসেশনও অনেক দেশ একইভাবে ফলো করে, সেজন্য আমি নামগুলো একটু ক্লিয়ার করে দিলাম। এরপরে আমরা নেট ইন্টারেস্ট একটা ফিগার পেয়েছি, রেন্টাল ইনকাম একটা ফিগার পেয়েছি, কর্পোরেট প্রফিটস একটা ফিগার পেয়েছি, প্রপাইটার্স অফ ইনকাম একটা ফিগার পেয়েছি। এখন যতগুলো ফিগার আমরা ইনকাম হিসেবে পেলাম, এগুলোকে যখন আমরা সব যোগ করব, সেটাকে বলা হচ্ছে নেট ডোমেস্টিক ইনকাম অফ ফ্যাক্টর কস্ট। তার মানে একটা দেশের ইকোনমিতে যত মানুষ আছে তাদের সবার এই ইনকামের সোর্স গুলো যখন যোগ করা হবে, তখন ওই দেশের নেট ডোমেস্টিক ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্টে বের করা হবে। এখন এই ইনকাম গুলো থেকে কি বাদ যায়? এই ইনকাম গুলো থেকে বাদ যায় হচ্ছে আপনার ট্যাক্স এবং সাবসিডি। কোনো কোনো কাজে সাবসিডি দেওয়া হয় এবং আপনার কোনো কোনো ইনকাম থেকে ট্যাক্স বাদ দেওয়া হয়। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্সেস এবং লেস সাবসিডি, এগুলো যখন বাদ দেওয়া হবে, টোটাল ফিগার আসবে, তখন যেটা বের হবে সেটাকে বলা হচ্ছে নেট ডোমেস্টিক ইনকাম অফ মার্কেট প্রাইস। তার মানে আপনার মার্কেটে আপনার ইনকামটাকে ইউজ করার পরে ট্যাক্স এবং সাবসিডি বাদ দেওয়ার পরে যেটা থাকবে, সেটা হচ্ছে নেট ডোমেস্টিক ইনকাম অফ at market price। এরপরে এই যেটা থাকবে সেখান থেকে বাদ দেওয়া হবে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কথাটা গত ক্লাসে বলছিলাম, ইটস কাইন্ড অফ এ থিং, আপনার যেই ক্যাপিটাল বা আপনার যে অ্যাসেট থাকবে সেটা দিনে দিনে ডেপ্রিসিয়েট হবে। কেন হবে? আপনি যদি একটা বিল্ডিং কেনেন, আপনি যদি একটা ফ্যাক্টরি কিনেন, আপনি যদি একটা বড় মেশিন কিনেন, আপনি যেদিন কিনেছেন তার পরদিন থেকে এটার একটা ক্ষয় হয়, তার একটা আস্তে আস্তে তার একটা ভ্যালুটা লেস হতে থাকে। এবং ধরা হয়, যদি বলা হয় আমার এই মেশিনারিজটা 5 বছর আমার হচ্ছে টার্গেট এটা রান করবে, তাহলে 5 বছর ধরে তো সে তো সেম ভাবে রান করতে পারবে না। সে এই যে তার একটা অবক্ষয় হয়, এটাকে বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশনটা আপনি এই ইনকাম থেকে বাদ যাবে। এরপরে যেটা বের হবে সেটা হচ্ছে যেটা জিডিপি বা ইনকাম অ্যাপ্রোচ। এখন জিডিপি বা ইনকাম অ্যাপ্রোচ আমাদের এখানে কত বের হয়েছে বলেন তো? হ্যাঁ, তাহলে 14,399 বিলিয়নস অফ ডলার, রাইট? আর জিডিপি বা এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ কত ছিল? যখন আমি এই 180 ফিগারটা হচ্ছে যেই ফিগারটা যেটাকেও আমরা রংলি আন্ডারস্ট্যান্ড করব না, দিস কুড বি পসিবল, এই ফিগারটাকে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি কেন বলা হচ্ছে দেখেন, এই যে আপনারা যারা বের করতে পেরেছেন 180, এটা হবে, তার মানে বলা হচ্ছে জিডিপি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ এবং জিডিপি ইনকাম অ্যাপ্রোচ সেম হবে। তাহলে হলো না, কেন হলো না? কারণ কি, এই যে এতগুলো ফিগার সারা দেশের সমস্ত সেক্টর থেকে আনা হয়, এটা কিন্তু খুব ইজি কাজ নয়, খুব সহজ কাজ নয়। কারণ প্রত্যেকটা জায়গা থেকে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এই ফিগারগুলোকে দেওয়া হয়। এখন ফিগারগুলো যখন কালেক্ট করা হবে, আপনি নিজেই খেয়াল করেন, আপনাকে যদি বলা হয় মিরপুর এরিয়ার 10টা গ্রোসারি শপের প্রফিট লস হিসাব নিয়ে আসেন, হুবহু কি আপনি পাবেন? পাবেন না। সো এই জন্য এই ফিগারগুলোতে কিছুটা ডেভিয়েশনস থেকে যায়। এই ডেভিয়েশনসটাকে স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি হিসেবে কাউন্ট করে
বলা হয়, এবং তখন এটা যখন বাদ দেওয়া হয় তখন কিন্তু দুটো ফিগার বেরিয়ে আসে এবং সেম হয়ে যায়। সো জিডিপি ইনকাম অ্যাপ্রোচ এবং জিডিপি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ তখন সেম হয়ে যায়। বোঝা গেল? জি ম্যাম। ওকে, স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সিটা কি এখানে দেখেন একটু, the gap between the expenditure approach and the income approach is called the statistical discrepancy, and it is calculated as the GDP expenditure total minus the GDP income total. The discrepancy is never large. এটা কখনো বেশি হতে পারবে না। সো এতক্ষণ পর্যন্ত জিডিপি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ এবং জিডিপি ইনকাম অ্যাপ্রোচ আপনারা কি বুঝতে পেরেছেন? আমি দাগিয়ে দিচ্ছি, আপনারা একটু ফলো করেন। সবাই সবার বইটা খুলবেন এবং আমি দাগিয়ে দিচ্ছি, সেটা ফলো করেন। ফার্স্ট অফ অল আমরা পড়েছি জিডিপি ডেফিনেশনস, রাইট? সেই জিডিপি ডেফিনেশনস এখান থেকে আপনারা দাগাবেন। জিডিপি ডিফাইন 4টা পয়েন্ট, এটা দাগানো হয়েছিল, রাইট? জি ম্যাম। এটা দাগানো হয়েছিল, তাহলে এটা আর দিব না। আমরা এই সার্কুলার ফ্লোটাতে চলে আসি। জিডিপি এন্ড দ্য সার্কুলার ফ্লো, যেটা আমরা গত ক্লাসে প্রথমে শুরু করেছিলাম, এই সার্কুলার ফ্লোটাই কিন্তু যেটা আমরা এতক্ষণ ইনকাম এবং এক্সপেন্ডিচার অ্যাপ্রোচের মাধ্যমে দেখলাম। এই যে হাউসহোল্ড, ওরা কিন্তু দেখেন, ওরা হাউসহোল্ড কি করছে, ওদের বিভিন্ন অ্যাক্টিভিটিস এই রেড ফ্লো দিয়ে করছে। আবার এটা ঘুরে ব্লু অ্যারো দিয়ে দেখাচ্ছে একবার হাউসহোল্ড ইনকাম করছে, একবার হাউসহোল্ড এক্সপেন্ডিচার করছে। ইটস কাইন্ডস অফ এ সার্কুলার ফ্লো, এবং দুটোরই এক হয়ে যায়। যেটা আমি এক্সপেন্ডিচার করছি সেটা আবার ইনকামে এক হয়ে যায়। দেখেন এই ব্লু অ্যারো গুলো দিয়ে আমাদের ইনকাম গুলো দেখাচ্ছি, যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো ইউজ হচ্ছে এবং ইনকামটা কে পাচ্ছে, হাউসহোল্ড পাচ্ছে। কে দিচ্ছে? ফার্ম দিচ্ছে। আবার খরচগুলো আমরা রেড অ্যারো দিয়ে দেখাচ্ছি, কি হচ্ছে, হাউসহোল্ড বিভিন্ন কনজাম্পশন করছে, গভর্নমেন্ট বিভিন্ন এক্সপেন্ডিচার করছে। আবার নেট আদার কান্ট্রি, মানে আপনি এক্সপোর্ট করেন, ইম্পোর্ট করেন, ওটার কারণেও কিছু খরচ হচ্ছে। আবার আপনি ইনভেস্ট করেন, ওটাও খরচ হচ্ছে। সো দুটোই একসাথে ফেললে ইটস এ কাইন্ডস অফ সার্কুলার। তাহলে এই সার্কুলার ফ্লোটা কিভাবে কাজ করছে এটা বোঝার জন্য জিডিপি এন্ড দ্য সার্কুলার ফ্লো অফ এক্সপেন্ডিচার এখান থেকে শুরু হবে, কন্টিনিউ হবে। প্রথমে হাউসহোল্ডস এন্ড ফার্মস এর এই প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফ পর্যন্ত আসবে। এটা কন্টিনিউ হবে এই লেভেল জি পর্যন্ত, সরি লেভেল সি পর্যন্ত। এখানে এই পরের প্যারাগ্রাফটা লাগবে না, এরপরে চলে যান এই পেজে। এরপরে গভর্নমেন্ট যেটা করছে সেটার জন্য আপনার এই প্যারাগ্রাফটা লাগবে, প্রথম প্যারাগ্রাফটা লাগবে। এরপরে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কি করছে এটা বোঝার জন্য আপনাকে শুরু করবেন এখান থেকে, এই পুরো প্যারাগ্রাফটা লাগবে। এবং আমাদের জিডিপি যে ইকুয়াল হয়ে যাবে এক্সপেন্ডিচার এবং ইনকামের সাথে, সেটার জন্য আমার এই প্রথম প্যারাগ্রাফটা লাগবে। এবং গ্রস কথাটা আমি বলেছিলাম, ওয়াই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আসলে আমরা কেন চিন্তা করব, এটার জন্য এই ফিগার থেকে এইটুকু লাগবে, দুটো প্যারাগ্রাফ লাগবে। এরপরে আজকে পড়িয়েছি, গতকালকে থেকেই পড়াচ্ছি, এক্সপেন্ডিচার এন্ড ইনকাম অ্যাপ্রোচ অফ জিডিপি। এটা লাগবে কতটুকু, মেজারিং ইউএস জিডিপি বলেছে, আপনাদের ইউএস বলা লাগবে না, মেজারিং জিডিপি বলবেন। দুটো অ্যাপ্রোচ, নাম্বার 1 এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। এক্সপেন্ডিচার অ্যাপ্রোচটা কিভাবে কাজ করছে এটা বোঝার জন্য প্রথম দুটো প্যারাগ্রাফ পড়বেন এবং এই টেবিলটা পড়বেন। ইনকাম অ্যাপ্রোচটা একটু ডিটেলস আছে, ইনকাম অ্যাপ্রোচের হেডিং থেকে শুরু হবে, এটা একটু ডিটেলস এবং কন্টিনিউ হবে। এখান থেকে শুরু হবে, চলতে থাকবে, কন্টিনিউ হবে পরের পেজ, পরের পেজে এখানে এই পর্যন্ত।
দেন এই পুরো টেবিলটা আপনাকে ডিসক্রাইব করতে হবে, এখানে আপনাকে বলা আছে ডেসক্রিপশনটা কিভাবে আসলো। এবং স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, এটার জন্য লাস্টে যেটা বলেছি। এখান থেকে এ পর্যন্ত করতে হবে। সো জিডিপি টু অ্যাপ্রোচ, জিডিপি আমরা অ্যাপ্রোচের মাধ্যমে ক্যালকুলেট করে বের করতে পারলাম, বাট জিডিপি কে অনেক সময় কম্পেয়ার করার দরকার পড়ে। কেন পড়ে? কারণ আমরা জানতে চাই আমার দেশের ইকোনমি 10 বছর আগে কেমন ছিল, এখন কেমন। আমরা জানতে চাই আমার দেশের ইকোনমি আমেরিকার তুলনায় কেমন। আমরা জানতে চাই আমেরিকার ইকোনমি কেন ভালো, চায়নার ইকোনমি কেন ভালো, কেন আমার দেশের ইকোনমি ভালো না। এই জিনিসগুলো বোঝার জন্য অনেক সময় জিডিপি কে কম্পেয়ার করতে হয়। কম্প্যারিজনের মাধ্যমে তুলনামূলক চিত্র নিয়ে আসা হয়। এই তুলনামূলক চিত্র বা কম্পেয়ার অফ দ্য জিডিপি টু আন্ডারস্ট্যান্ড হাউ ইউর জিডিপি ইজ growing or how your economy is growing, what is the growth rate of your GDP। এই টার্মগুলো ক্লিয়ার করার জন্য আমাদেরকে দুটো টার্ম আবার জানতে হবে। একটা হচ্ছে নমিনাল জিডিপি আর একটা হচ্ছে রিয়েল জিডিপি। নমিনাল জিডিপি 89 পেজে আছে? জি ম্যাম। রিয়েল জিডিপি 89 পয়েন্টে আছে? জি ম্যাম। তাকেই আমি দেখাচ্ছি। সো নমিনাল জিডিপি এন্ড রিয়েল জিডিপি, এই দুটো ফিগারকে আমাদেরকে জানতে হবে। এখন কম্প্যারিজন করার জন্য কি করতে হয়? কম্প্যারিজন যদি কিছু করতে হয়, যে একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে হয়, তুলনা, তাহলে অবশ্যই একটা কোনো কিছু ফিক্স করে নিতে হয়। কোন একটা ইউনিট, কোন একটা মেজার, কোন একটা কনসেপ্ট আগে ফিক্স করতে হয় যে এটা হচ্ছে আমার কম্প্যারিজনের মাপকাঠি, এটাকে আমি এটাকে ধরে আমি করব। এখন রিয়েল জিডিপি এবং নমিনাল জিডিপির ক্ষেত্রে এই কম্প্যারিজনটাকে ধরা হয় বেস ইয়ারের মাধ্যমে। বেস ইয়ার কি আছে এটাতে? রিয়েল জিডিপি কি? রিয়েল জিডিপিটা হচ্ছে, আমরা জানি জিডিপি হচ্ছে আপনার দেশে যতগুলো ফাইনাল গুডস এন্ড সার্ভিস আছে ওইটাকে মার্কেট প্রাইস দিয়ে মাল্টিপ্লাই করবেন, তাতে করে আপনার টোটাল জিডিপি বেরিয়ে আসবে। রিয়েল জিডিপি বলছেন যে আপনার সে ভ্যালু অফ ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড ইন এ গিভেন ইয়ার, এটাকে যখন আপনি ওই প্রাইস লেভেল দিয়ে রেফারেন্স বেস ইয়ার দিয়ে আপনি ক্যালকুলেট করবেন, তখন সেটাকে হচ্ছে রিয়েল জিডিপি বলা হয়। রেফারেন্স বেস ইয়ার মানে ওই দেশের না হয়ে ওই সালের না হয়ে অন্য একটা সালকে আপনাকে বেস ইয়ার ধরতে হবে। তখন আপনি ওই বেস ইয়ারের মার্কেট প্রাইসের সাথে আপনার টোটাল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস মাল্টিপ্লাই করবেন, তখন বেরিয়ে আসবে রিয়েল জিডিপি। আর নমিনাল জিডিপি হচ্ছে is the value of final goods and services produced in a given year when valued at the prices of that year। তার মানে আপনার যেহেতু দুটো সাল থাকে, 2020 এবং 2019, 2021 যেহেতু এখনো শেষ হয়নি, এটা এখনো আমি ক্যালকুলেশন করতে পারছি না। আপনার যদি দুটো সাল থাকে 2020 এবং 2019, এবং আপনি চিন্তা করছেন যে না আমি 2020-এ আসলে আমার কি অবস্থা এটা বুঝতে চাই, সেটা আমি লাস্ট 5 বছরে আমার কি দাঁড়ালো সেটার সঙ্গে মিলিয়ে করতে চাই, তখন আপনি বেস ইয়ার ধরলেন যে 2000 হতে পারে 15। এখন 2015-র যে মার্কেট প্রাইস তার সাথে এই বছরে যা যা প্রোডাক্টস এন্ড সার্ভিস আছে এইটা যখন আপনি বের করবেন, এটাকে বলা হবে রিয়েল জিডিপি। আর যখন 2020 সালের সাথে এই বছরে যা যা আছে সেটা আপনি মাল্টিপ্লাই করে বের করবেন, সেটা হচ্ছে নমিনাল জিডিপি। এবং এই দুটো ফিগার বের হলে রিয়েল জিডিপি হয়ে গেল বেস ইয়ারের মাধ্যমে এবং নমিনাল জিডিপি হলো কারেন্ট ইয়ারের মাধ্যমে। বোঝা গেল? স্টুডেন্টস, আমার কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। তখন যেই বেস ইয়ারটা ধরা হবে সেই বেস ইয়ারটার মাধ্যমে রিয়েল জিডিপি বের হবে,
নমিনাল জিডিপি বের হবে, এবং বের হওয়ার পরে কম্প্যারিজনটা কি হবে বলা যেতে পারে 2015 সাল যেহেতু আমার বেস ইয়ার ছিল, তাহলে ওই রেফারেন্স বেস ইয়ারের রিয়েল জিডিপিটার কত হলো এবং কারেন্ট ইয়ারের জিডিপি কত হলো, এরকম একটা তুলনামূলক চিত্র বের করা যাবে। এখন এই কাজটা আপনারা আপনাদের বইয়ে যেভাবে দেওয়া আছে এখন একটু কষ্ট করে করেন দেখি। এখানে দুটো সাল দেওয়া আছে, একটা 2005 সাল এবং একটা 2010 সাল। ঠিক আছে, নিজের খাতা এখন করুন, তিনটা কলাম লিখুন, একটা কলামে হচ্ছে আপনার এক্সপেন্ডিচারের ফিগার গুলো বলা আছে এবং ইনকামের ফিগার গুলো বলা হচ্ছে। কি কি আছে? নাম্বার 1, কলাম 1-এ আপনি লিখুন সি, 5টা রো করেন, 4টা কলাম করেন টেবিলে আপনার বইয়ে বা খাতায়, 5টা রো করেন, 4টা কলাম করেন। প্রথম রোতে লেখেন সি মানে আমরা জানি কনজাম্পশনের ফিগারটাতে আপনি আইটেম লেখেন টি শার্ট, কোয়ান্টিটি লেখেন 10। এটা একটু খাতায় করেন, আমি বলছি। প্রথম কলামে থাকবে আপনার এক্সপেন্ডিচার এবং ইনকামের ফিগার গুলো, তার মধ্যে প্রথমটা হচ্ছে সি তে আপনার টি শার্ট আইটেম হচ্ছে আছে 10টা, টি শার্ট আছে 10টা। 2005 সালে প্রাইস বলা হয়েছে 10টা টি শার্টের 5, তাহলে টোটাল প্রাইস কত? $50, কারণ আমরা জানি মার্কেট প্রাইস ইনটু কোয়ান্টিটি, সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে। নাম্বার 2, আপনার এক্সপেন্ডিচার আছে ইনভেস্টমেন্ট, কম্পিউটার চিপস এর আপনি ইনভেস্টমেন্ট করেছেন, খরচ করেছেন, সেখানে আপনার কম্পিউটার চিপস ছিল 3টা, মার্কেট প্রাইস ছিল 10, তাহলে কত আসবে? 30 ম্যাম। এরপরে আপনার গভর্নমেন্ট ও ইকোনমিতে 2000 সালে খরচ করেছে সিকিউরিটি সার্ভিসেস খরচ করেছে হচ্ছে এটার কোয়ান্টিটি 1টা এবং প্রাইস ধরা হয়েছিল 20, তাহলে কত আসবে? 20। তাহলে আপনার টোটাল আপনার এক্সপেন্ডিচার থেকে কত আসলো? 100 ম্যাম। 100। এবং ওই দেশে ওই ইকোনমিতে ওই সালে টোটাল রিয়েল এন্ড নমিনাল জিডিপি বলা হয়েছে 100। ঠিক আছে, ধরা হয়েছে 100। এটা একটা ফিগার বের হলো। ঠিক আছে। এখন 2005 সালেরটা বেরিয়ে গেল, 2010 সালের ফিগারটা এখন লেখেন। আপনার প্রথম কলাম সেকেন্ড কলাম সেম থাকবে। ওকে, কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যাবে। টি শার্ট 4 আর টি শার্টের প্রাইস হচ্ছে 5, কত হবে? 20 ম্যাম। কম্পিউটার চিপস আইটেম হয়ে যাবে 2, প্রাইস হয়ে যাবে 20, তাহলে এক্সপেন্ডিচার কত হবে? 40। গভর্নমেন্ট সিকিউরিটি সার্ভিস আইটেম হচ্ছে 6, প্রাইস হচ্ছে 40, তাহলে কত হবে? 240 ম্যাম। 240। ভেরি গুড। আচ্ছা, এখন বলা হয়েছে ওই 2010 সালে নমিনাল জিডিপির ফিগারটা বলা হয়েছে, সেটা হচ্ছে 300। ঠিক আছে। আর সি প্লাস আই প্লাস জি কত বের হয়েছে? 160। 3C প্লাস আই প্লাস জি কত বের হয়েছে? ম্যাম 300। তোষাররা বই দেখে আবার ভুল উত্তর দিয়েন না, বোঝার চেষ্টা করেন। আমি এখনো পর্যন্ত কিন্তু থার্ড এতে যাই নাই, আমি 2010 সালে আছি। হ্যাঁ, 2010 সালে আমি বলার চেষ্টা করছি আমাদের তো এক্সপেন্ডিচার এবং ইনকাম সেম হবে। এখন আপনি সেটা আগে বোঝার চেষ্টা করেন, রাইট? এখন এই 2005 এবং 2010 দুই সালেরই আপনি নমিনাল জিডিপি পেয়েছেন, 2005 সালের নমিনাল রিয়েল দুটোই জিডিপি পেয়েছেন, রাইট? জি ম্যাম। নিউ যেটা করবেন কম্প্যারিজনটা বোঝার জন্য 2010 সালের কোয়ান্টিটি সেম রাখবেন,
প্রাইসটা আপনি নেন হচ্ছে 2005 সালের। 2010 সালের কোয়ান্টিটিটা সেম রাখবেন, 2005 সালের প্রাইসটা নেন, তাহলে আপনার এখন বের করেন এখন বলেন টি শার্ট কত বের হলো? মিস 50 20 ম্যাম 20 কম্পিউটার 20 হবে ম্যাম, 20 ম্যাম। আচ্ছা, আমি আবারও বলছি 2010 সালের কোয়ান্টিটি নিবেন, প্রাইসটা নিবেন 2005 সালের। ওকে মিস নিয়েছি তাহলে আপনার টি শার্ট কত? ম্যাম 20 ম্যাম 20 ম্যাম। চিপস কত? কোয়ান্টিটি হচ্ছে 4 কম্পিউটার চিপস কত হবে? 20 সেটাও ম্যাম 20 হবে, সেটা 20 হবে ম্যাম। আপনার ম্যাম 20 2010 সালে কম্পিউটারের চিপসের আইটেম ছিল 2, আর 2005 সালে কম্পিউটার চিপসের প্রাইস ছিল 10, তাহলে কত জি হবে? ম্যাম। ম্যাম 20 হবে, 20 হবে। সিকিউরিটি সার্ভিস 2010 সালে ছিল 6, 20 2005 সালে সিকিউরিটি সার্ভিসের প্রাইস ছিল কত? 20 টোটাল কত হবে? টোটাল 120 ওকে, 120 ম্যাম। তাহলে সব মিলিয়ে সি প্লাস আই প্লাস জি কত আসবে? 160 ম্যাম ঠিক আছে, এখন আপনাকে এটা বলেও দেওয়া হলো রিয়েল জিডিপি ইনকামের মাধ্যমে যেটা বের হয়েছে সেটাও 160। এখন আপনি কম্পেয়ার করেন, হ্যাঁ 2005 সালে আপনার যে প্রাইস দিয়ে যেটা বের হয়েছিল আর 2010 সালে 2005-এর প্রাইসটা ইউজ করে যেটা বের হলো, এখন 2010-এর নমিনাল জিডিপি এবং 2010-এর রিয়েল জিডিপি, এই দুটোর কম্পারিজন করেন, কত পার্থক্য? ম্যাম 60 হ্যাঁ 140 140 140 300 আর 160 এর ডিফারেন্স। কি বলা হয়েছে দেখেন, ঘটনা হচ্ছে আমি যখন ঠিক আছে, একটা ক্লাসে আপনি যত সুন্দর করে বুঝবেন, যত সহজ করে বুঝবেন, এটাকে আপনি পরবর্তীতে এত সহজ করে বুঝবেন না। এনিওয়েজ, এই আমাদের ফিগারটা ছিল, আপনারা যারা করতে পেরেছেন দেখেন 2005 সালের কোয়ান্টিটি প্রাইস দিয়ে আমরা রিয়েল নমিনাল জিডিপি বের করেছি। সেই একই জিনিস 2010 সালে আমার কোয়ান্টিটি গুলো চেঞ্জ হয়েছে, প্রাইসটাকে আমরা ওটাই রেখেছি বোঝার জন্য যে 2005 সাল থেকে 2010 সাল পরিবর্তনটা কেমন হয়েছে। তার মানে 2010 সালে আমার 1.6 টাইমস আমার ভ্যালু বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, কেমন এতদিন পরে আমার ইকোনমি কেমন হলো? 10 বছর পরে আমি কি একই জায়গায় দাঁড়িয়ে আছি, না আমার কোনো পরিবর্তন হয়েছে? সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুটা হচ্ছে প্রাইস, মার্কেট প্রাইস। মার্কেট প্রাইসটা কিন্তু কখনোই এক জায়গায় স্থির থাকছে না। আপনি হয়তো 10 সালে আপনার হয়তো বাসায় যে খরচটা ছিল হয়তো বা 20 সালে সেই খরচটা একই আপনার আশা করছেন, বেতন হয়তো বাড়ে নাই, কিন্তু প্রাইস কি থেমে আছে? প্রাইস তো থেমে নাই, ক্রমাগত হারে বৃদ্ধি পাচ্ছে, ঠিক কি না? জি ম্যাম আপনার 2010 সালে যদি আপনি যে পরিমাণে খান, আপনার কনজাম্পশন ছিল, এক্সপেন্ডিচার ছিল, সেম আছে। আগেও আপনি হচ্ছে চাল কিনতেন, মাছ কিনতেন, ডাল কিনতেন, বই কিনতেন, খাতা কিনতেন, এখনো তাই করছেন, বাট আগের প্রাইস আর এখন প্রাইস কি সেম হবে? সেম হবে না। এই জিনিসগুলোই আমরা আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি উইথ দ্য কনসেপ্ট অফ জিডিপি। এবং প্রাইস লেভেল যে ফিক্স থাকে না, সেটাকে বলা হচ্ছে আমরা ইনফ্লেশন। কারণ প্রাইস লেভেল কন্টিনিউয়াস বাড়ছে এবং এটাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু গভর্নমেন্টের। কিভাবে করে গভর্নমেন্ট? বিভিন্ন ইন্টারভেনশন করে, হ্যাঁ সেটা ডিফারেন্ট কনসেপ্ট, বাট এই ইন্টারভেনশন গুলোর মাধ্যমে একটা ইকোনমিতে প্রাইস একটা সুন্দর জায়গায় থাকে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রাইস সুন্দরভাবে রাখাটা খুব একটা সহজ কাজ নয়। আপনারা গত বছর মনে করেন চালের কেজি যা ছিল, এখনকার সে একই চালের কেজি সেম কিন্তু নাই,
ক্রমাগত হারে প্রাইস বেড়ে যাচ্ছে, তাই না? এটাকে কন্ট্রোল করতে হয়, আদারওয়াইজ ইকোনমিতে একটা প্রেসার পড়ে। আপনার প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে, ক্রয় ক্ষমতা পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে, এই যে একটা ডেভিয়েশন, এগুলো চিন্তার ব্যাপার। এবং এ কারণে কি হয়, ইনফ্লেশন নামের একটা অবস্থান তৈরি হয়। আরেকটা যেটা হয়, আনএমপ্লয়মেন্টেরও তো একটা অবস্থান তৈরি। আনএমপ্লয়মেন্ট এখন আপনারা তো এখনো শিখছেন, যারা প্রতি বছর হচ্ছে জব সেক্টরে বেরোচ্ছে তাদেরকে যে ম্যানেজ করা যাচ্ছে না, এটাও কিন্তু একটা ইনফ্লেশনের সাথে যোগাযোগ আছে। তো সেটা আমরা নেক্সট দিন পড়বো। আপাতত আমরা জিডিপির এই